ক্লাস শুরু হয়েছিল কবে এটা মনে আছে? 11ই ফেব্রুয়ারি। জি স্যার। তাহলে 11ই এপ্রিল বা এপ্রিলের মাঝামাঝি সময় শেষ হবে, ঠিক আছে। ওকে, মোটামুটি সবাই চলে আসছে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আহ, আজকের টপিক আমরা জাস্ট খুব কমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা সবাই জানো। গ্রস অ্যানাটমি অফ ফিশেস। মাছ চিনো না এরকম কেউ নাই, তাই না? সবাই মাছ চিনো, কিন্তু সবাই ফিশ কি এটা জানো? তোমরা হয়তো ইকথিওলজি পড়তেছো। ফিশের ডেফিনেশনটা কি বলতে পারবে কেউ? কারো মনে নাই হোয়াট ফিশের ডেফিনেশন? জি স্যার, মনে তো। কি রনি বলতে পারতো? বলবো স্যার? হ্যাঁ বলো, অবশ্যই বলো। স্যার, fish are sir aquatic organisms and cold-blooded vertebrates, and the respiration occurs through gills and have pairs or unpaired fins. ওকে, রেসপিরেশন এটা বলছো? রেসপিরেশন কিভাবে হয়? কতগুলো শর্ত ফিশ? রেসপিরেশন বাই গিল। তো এই হচ্ছে ফিশ না? তো ফিশ কোথায় থাকে? পানিতে থাকে, এবং সেখানে টেম্পারেচারকেও তারা মেনটেন করতে হয়। সাধারণত ফিশ, বিভিন্ন ধরনের ফিশকে কল্পনা করলে ফিশ 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত বাঁচতে পারে। তো কিছু কিছু ফিশের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, অপটিমাম টেম্পারেচার রয়েছে। যেমন আমাদের ট্রপিক্যাল অঞ্চলে ফিশ যারা, তাদের ক্ষেত্রে যদি বলি, সেই অপটিমাম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি প্লাস মাইনাস, তাই না? বা যদি আরো কম করে বলে, তখন 20-এর নিচে না যাওয়াই ভালো। 20-এর নিচে গেলে তখন অপটিমাম থাকে না। আর উপরে যদি বলি 30 ডিগ্রি পর্যন্ত খুব ভালো হয়। এর বেশি হয়ে গেলে ওয়াটার টেম্পারেচার, তখন আর সেটা ফিশের জন্য অপটিমাম থাকে না। তবে শীত প্রধান দেশ যেসব মাছ বসবাস করে। কে শুরু করলো? তোমরা কি শব্দ পাচ্ছ কিছু? জি স্যার, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে। কোথায় জানি ড্রিল মেশিনে কাজ করতেছে। তো যাই হোক, শব্দ আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে এটার জন্য, না বুঝতে পারতেছো? স্যার বোঝা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, বোঝা গেলে সমস্যা নেই, তাহলে ভালো। মনে হচ্ছে আমার মাথার উপরে যে রুম, সেই রুমে কাজ করতেছে। তো সেই অপটিমাম টেম্পারেচার আমরা বলছিলাম যে শীত প্রধান দেশের যে ফিশ মাছ আছে, তাদের ক্ষেত্রে সাধারণত অনেক কম থাকে আমাদের দেশের তুলনায়। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি স্যামন ফিশ বা স্যালমনিক গ্রুপের যে ফিশ আছে, তারা 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তারা বাঁচতে পারে। যেমন কমন কার্প অনেক কম তাপমাত্রায় বাঁচতে পারে, যদি আমাদের দেশে কমন কার্প আবার এই আমাদের দেশের টেম্পারেচারে অ্যাডাপ্ট করে নিয়েছে। সেই অ্যাডাপশনের ভিত্তি করে তাদের অনেক সময় সাইজ শেপ সবকিছু চেঞ্জ হয়। সে কোন অঞ্চলে বসবাস করে, তার সেখানে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গুলো কি কি, টেম্পারেচার কিরকম, তারপর হয়তো অক্সিজেন কিরকম, তার উপর ভিত্তি করে তাদের সাইজ, বডি শেপ এগুলো অনেক সময় চেঞ্জ হয়। এগুলোকে বলা হয় অ্যাডাপটিভ চেঞ্জ। তো
তো এই অ্যানাটমি গুলো আমরা একটু দেখি, আসলে গ্রসলি দেখবো আসলে মাছ ফিশের বডি শেপ গুলা কিরকম হতে পারে। তোমরা অনেকে জানো আমাদের পরিচিত যে মাছগুলো আছে সেগুলো কিরকম, সেগুলো সবাই জানো। আমরা কোনো মাছ দেখতে হচ্ছে চ্যাপ্টা, কোনো মাছ লম্বা, কোনো মাছ হয়তো বেলনের মতো গোলাকার। তো এই যে বিভিন্ন ধরনের শেপ আছে, শেপ গুলোকে আবার বিভিন্ন নামে নামকরণ করা যায়, নাম আছে। যেমন আমরা যদি বলি ফিউজিফর্ম, যে আমাদের রুই কাতলা মৃগেল এগুলো যদি বলে, এগুলোকে আমরা ফিউজিফর্ম বলতে পারি। ক্রস সেকশন অফ ফিশ ইজ রাউন্ড ইন টুনা ম্যাকারেল, তাই না? এটা হচ্ছে ফিউজিফর্ম শেপ। তারপর আরেকটা শেপ হচ্ছে যে কম্প্রেসিফর্ম শেপ, যেমন তেলাপিয়া, এরা হচ্ছে বডিটা ল্যাটারালি কম্প্রেস। কার্পের ক্ষেত্রে এখানে বলতেছে, ও সরি, কার্প এই গ্রুপে পড়ে গেছে, তবে ফিউজিফর্ম হচ্ছে শুধু টুনা ম্যাকারেল, এদের বডিটা একটু রাউন্ড শেপ হয় আর কি। তবে আমাদের যদি কমন কার্পের কথা বলি, কমন কার্পের ক্ষেত্রে কিছুটা সেরকম বলতে পারে, তবে সেটা অন্য গ্রুপে পড়তে পারে আর কি। তারপরে ইল মাছ যেগুলো আছে লম্বাটে ইলংগেটেড, তাদেরকে বলে অ্যাঙ্গুলিফর্ম শেপ, কম্প্রেসড বডি ফর্ম বাট আর ল্যাটারালি লং। তারপর আরেকটা হচ্ছে ফিলিফর্ম, রাউন্ড ক্রস সেকশন বাট উইথ লং বডি। যেমন আমাদের কি বলে টাকি মাছ বা শোল মাছের কথা বলে যদি বলি, তাহলে সেটা বলতে পারি আমরা। তারপর একটা আছে ট্যানিফর্ম, ক্রস সেকশন শোজ ওভাল আউটলুক, যেমন শিং, মাগুর। তারপর আরেকটা ফিশ হচ্ছে স্যাজিটিফর্ম, রাউন্ড বাট উইথ আপার পার্ট ফ্ল্যাট, বলছে এটা অনেকটা রাউন্ড বাট উপরের অংশটাকে অনেকটা ফ্ল্যাট হয়, এদেরকে বলা হচ্ছে স্যাজিটিফর্ম। তারপর আরেকটা হচ্ছে যেমন ডরসামেন্টালি ফ্ল্যাটেন্ড, যেটা আমরা ইকথিওলজিতে আমরা এই ধরনের শব্দ ইউজ করি, ডরসামেন্টালি ফ্ল্যাটেন্ড, এদেরকে বলা হচ্ছে ডিপ্রেসিফর্ম শেপ। যেমন সাগরের তলদেশে যে মাছগুলো আছে বিভিন্ন ধরনের রে ফিশ, স্কেটস, এরা হচ্ছে এই ধরনের গ্রুপের অন্তর্ভুক্ত। আরেকটাকে আমরা বলি গোবি ফর্ম, গোবিট ফিশ যেগুলো, সেগুলো হতে পারে এর মধ্যে। আমাদের গোবি, আর বিদেশে যদি বলি সানফিশ, সানফিশ, গ্লোবফিশ, এরা হচ্ছে এই ধরনের রাউন্ড ক্রস সেকশন এন্ড লুকস লাইক এ বল হোয়েন ভিউড ফ্রম দি সাইড। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শেপ। তো শেপ বডির বিভিন্ন প্যাটার্ন, সে অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে। তো আমরা যদি গ্রস এক্সটার্নাল অ্যানাটমি গুলো দেখি, তোমরা সবাই জানো যে আসলে ফিশের কোন পার্টকে কি বলা হয়। এগুলো অলরেডি তোমরা 1 বছর পার হয়ে গেছে, সবাই জানো। যেমন ফিশের সাধারণত ফিশ বলতে কি, আমরা ফিশের যে ডেফিনেশন বলি সেখানে অনেক কিছু চলে আসে, যে এদের ফিন থাকতে হবে, তাই না? তো ডরসাল ফিন থাকে, কি থাকে, কডাল ফিন থাকে, অ্যানাল ফিন থাকে, পেলভিক ফিন থাকে, প্যাক্টোরাল ফিন থাকে। কিছু কিছু ফিন হচ্ছে পেয়ার্ড, কিছু হচ্ছে নন পেয়ার্ড। যেমন কডাল ফিন হচ্ছে নন পেয়ার্ড, ডরসাল ফিন নন পেয়ার্ড, আর বাকি ফিন গুলো হচ্ছে পেক্টোরাল ফিন, পেলভিক ফিন হচ্ছে পেয়ার্ড ফিন। এছাড়াও আর যেমন বিভিন্ন অংশগুলো, যেমন ফিশের কি মাউথ থাকবে, নস্ট্রিল থাকবে, এগুলো তো কমন কথা। তারপরে হেড, কোন কতটুকু হেড বলা হয়, যেমন নস্ট্রিল থেকে আপার কলামের লাস্ট পর্যন্ত এটাকে বলা হেড রিজন বলা হয়। তারপর আপার কলামের সেই লাস্ট রিজন থেকে একেবারে কডাল প্যাডাঙ্কলের আগ পর্যন্ত এটাকে বলে ট্রাঙ্ক বলা হয়। আর কডাল প্যাডাঙ্কল থেকে কডাল ফিনের একেবারে লাস্ট পর্যন্ত এটাকে হচ্ছে টেল রিজন। তো এটা হচ্ছে এক ধরনের কার্ভ জাতীয় ফিশের ক্ষেত্রে এক্সটার্নাল অ্যানাটমি। যদি আমরা শিং মাছ অথবা ক্যাটফিশের দেখি, তাহলে সেরকম সেটা কিরকম, সেটা অনেকগুলো মিলে যাবে। তো কিছু কিছু পার্ট বেশি থাকে, যেমন ক্যাটফিশের ক্ষেত্রে অ্যাডিপোস পিন থাকে, অ্যাডিপোস পিন যে পিনটা খাওয়া যায় আর কি। তারপরে বিভিন্ন ধরনের বারবেল থাকে, যেগুলোকে আমরা বারবেল বলতেছি আর কি। সেই কারণে ক্যাটফিশের ডেফিনেশন যদি আমরা পড়ি, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে ক্যাটফিশের এই বারবেল গুলো থাকতে হবে, আবার 3টা কাঁটা থাকবে। তো এই হচ্ছে আমাদের আমরা যদি প্যাটার্নটা দেখি, তাও ক্যাটফিশের ক্ষেত্রে হচ্ছে তাদের স্কেললেস, এবং তাদের ল্যাটারাল লাইনটাও অনেক সময় সুস্পষ্ট থাকে। ল্যাটারাল সবারই থাকে, কারো কারো একেবারে ফার্স্ট লাইন কানেক্টেড থাকে, আর কারো কারো ক্ষেত্রে ব্রোকেন থাকে। এই জিনিসগুলো তোমরা সবাই হয়তো জানো অলরেডি, মাছ চেনো এমন কেউ নাই। তো পরে যাই আমরা। তো এখানে একটা দেখানো হচ্ছে আসলে এক্সটার্নাল অ্যানাটমি অফ পার্টস বা কই জাতীয় মাছ, যে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তাদের ক্ষেত্রে সব
অন্যান্য মাছের ক্ষেত্রে অনেক সিমিলারিটি, তবে একটা যেমন বলে ডরসাল ফিনটা হচ্ছে অনেক লম্বা, একেবারে অপারকুলাম ট্রাঙ্ক থেকে শুরু করে কডাল প্যাডাঙ্কল পর্যন্ত হচ্ছে ডরসাল ফিনটা বিস্তৃত। তারপর উপরে অংশগুলো ডরসাল ফিনের প্রথম অংশগুলো, পোস্টেরিয়র অংশ, অ্যান্টেরিয়র অংশগুলো হচ্ছে স্পাইন থেকে, ডরসাল স্পাইন থেকে, তারপরে এগুলো হচ্ছে ফিন থেকে। তারপর এদের আর কিছু বৈশিষ্ট্যের কথা বলা যেতে পারে, যেমন এদের স্কেলটা অনেকটা ডিফারেন্ট থাকে, আমরা স্কেল নিয়ে পরে কথা বলবো। তবে আরেকটা জিনিস আমরা দেখাই এখানে, আসলে মেল আর ফিমেল তুমি কিভাবে আইডেন্টিফিকেশন করবা। যদি জেনারেলি মেল ফিমেল আইডেন্টিফিকেশন করতে চাও তাহলে কি আমরা দেখতে পারি যে একটা মেল আর ফিমেলের মধ্যে কমন জিনিস হলো অ্যানাস থাকবে, ইউরিজেনিটাল প্যাপিলা থাকবে। তো তবে ইউরিজেনিটাল প্যাপিলার শেপটা হচ্ছে মেলের ক্ষেত্রে এক ধরনের হবে, ফিমেলের ক্ষেত্রে এক ধরনের হবে। যেমন মেলের ক্ষেত্রে শুধু ইউরিনারি পোর থাকবে, আর ফিমেলের ক্ষেত্রে ইউরিনারি পোর এবং জেনিটাল ওভিডাক্ট বা জেনিটাল পোর যেটা বলি আমরা, সেটাও থাকবে। এটা হচ্ছে আর হলো ইউরিজেনিটাল পেপিলার যেটা, সেটার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে, একটু ব্লান্ট টাইপ হবে আর কি। এই হচ্ছে মেল ফিমেল। আমরা যদি তোমাদেরকে বলা হয় যে একটা মাছ দেখে কোনটা মেল আর কোনটা ফিমেল, তাহলে এই ধরনের ক্যারেক্টার গুলো দেখে তুমি বলতে পারবে যে এটা মেল আর ফিমেল। অথবা যারা এমনিতে হয়তো অনেকে যেটা মাছ ধরে অভ্যস্ত বা মাছ খেয়ে অভ্যস্ত অথবা মাছ নাড়াচাড়া করে অভ্যস্ত, তারা হয়তো অনেকেই জানবে আসলে কোন মাছটা। যারা তাদের আশেপাশে হ্যাচারি থাকে অনেক সময়, সেই ধরনের এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে খুব সহজেই তারা আইডেন্টিফিকেশন করতে পারবে। আর যদি তোমাদের কোনো প্র্যাকটিক্যালি দেখানো হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এছাড়াও আর যে পার্ট গুলো খুব বেসিক কথাবার্তা, এই জিনিসগুলো যেমন থাকে, যেমন স্কিন থাকবে, মাছের স্কিন থাকবে, এটা তো কমন কথা। আর কারোগুলো যাদের স্কিন নাই তাদের স্কেল থাকবে। তবে স্কিন সাধারণত কি করে, স্কিন হচ্ছে এক ধরনের কভারিং, যেটা স্লাইমি কভারিং, সাধারণত এক্সটার্নাল বিভিন্ন আনহ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, বিভিন্ন হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল যেগুলো থাকে সেগুলো থেকে ফিশকে রক্ষা করে। কারণ স্কিনের মধ্যে একদম মিউকাস গ্ল্যান্ড থাকে, সেখান থেকে প্রচলিত মিউকাস তৈরি হয়, এবং সেই মিউকাস গুলো বিভিন্ন ধরনের পোলোট্যান্ট অথবা ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলাকে শেড করতে সহায়তা করে। এবং ফিশের বডি রাখে, পিচ্ছিল রাখে, এবং ফিশ যাতে বডি ত্বক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা সেই জন্য সহায়তা করে। তো এছাড়া আরেকটা বলি স্কেল, যাদের স্কেল নাই তাদেরকে সাধারণত কি আমরা বলি নেকেড ফিশ, যেমন আমাদের ক্যাটফিশ গুলো। আর এছাড়া আর গ্রুপ আছে যাদের উপরে, শরীরের উপরে একটা স্কেল থাকে, এক ধরনের আবরণ থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বোন অথবা কানেক্টিভ টিস্যু দ্বারা তৈরি হয়। তো সেই স্কেল গুলো হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে আছি বুঝছো, পরে আসো একটু। হ্যাঁ তোমরা কিছু বলতেছিলা? না স্যার, ভাবছি আমাদেরকে বলছেন। না, আমার স্টুডেন্ট আসছিল, সে ওই জন্য বললাম আর কি, ধরে জানা করতেছিল। তো স্কেল সাধারণত কি বলবো, আমরা বলছিলাম স্কেল হচ্ছে কম্পোস্ট অফ বোন অ্যান্ড কানেক্টিভ টিস্যু দ্বারা তৈরি হয়, এবং এগুলো সাধারণত স্কিনের উপরে একটার সাথে আরেকটা খুব সুবিন্যস্ত ভাবে সংযুক্ত থাকে। যেমন স্কেলের দুটো পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টটা ইমবেডেড অবস্থায় থাকে, এবং একটা কি বলে লাইফ, এটাকে বলা হয় এক ধরনের কভার, মানে ইমপারমেবল কভার তৈরি করে, যার ভিতর থেকে সাধারণত কোনো কিছু যেতে পারে না, কিন্তু সেই কভারিংটা হচ্ছে লাইফ বলা হচ্ছে, লিভিং কভারিং, লিভিং কভার। তো স্কেলের মধ্যে আবার আমরা আগে ক্লাসে বলেছিলাম যে স্কেলের মধ্যে কি হয়, গ্রোথ এবং ডেভেলপমেন্ট পড়তে গিয়ে বলেছিলাম যে স্কেলের মধ্যে বিভিন্ন ধরনের, যদিও এই ক্লাসটা হয়তো পড়ানো দরকার ছিল, আমরা প্রথমে নিয়েছি। তো স্কেলের মধ্যে বিভিন্ন ধরনের রিং তৈরি হয়, ম্যানুয়ালি তৈরি হয়, সেগুলো আসলে স্কেলের বা ফিশের এজকে নির্ধারণ করে আর কি। আমরা সরাসরি চলে যাই, আর স্কেলের এই ধরনের কথা না বলে বা এই রিং নিয়ে বা অ্যানোনিনের কথা না বলে, যে কত ধরনের স্কেল আছে তোমরা হয়তো অনেকে জানো। ইকথিওলজি থেকে তোমরা পড়েছো স্কেল অথবা অন্য কোনো সাবজেক্টে? জি স্যার। আচ্ছা, তো পড়ে থাকলে তো খুব সহজ হবে এগুলো জিনিস। যেমন স্কেলের যে টাইপ যদি বলি, যে প্ল্যাকেট স্কেল থাকে, কসমো স্কেল থাকে, তারপর হচ্ছে গ্যানোয়েড স্কেল থাকে। এই স্কেলগুলোর তাদের কি দিয়ে তৈরি এবং তাদের প্রপার্টিস কি, তার উপর ভিত্তি করে এদেরকে নামকরণ করা হয়েছে। যেমন প্ল্যাকেট স্কেলের কথা বলি, সামটাইমস কল্ড ডার্মাল ডেন্টিকলস। প্ল্যাকেট স্কেলকে ডার্মাল ডেন্টিকল বলা হয়, কারণ কি ইট হ্যাজ ectoderms cups মেড অফ এনামেল লাইক সাবস্টেন্স। আমাদের যে আমাদের টিথ থাকে, টিথের যে এনামেল থাকে, সেই এনামেল লাইক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় বলে এদেরকে বলা হয় প্ল্যাকেট স্কেল, বা অথবা বলা হয় ডার্মাল ডেন্টিকল।
কোথায় পাওয়া যায়? সাধারণত শার্কের ক্ষেত্রে পাওয়া যায়। তারপর আরেকটা স্কেল সেটাকে বলা হয় কসময়েড স্কেল, ইজ অ্যানাদার টাইপ অফ স্কেল ইন দিস ক্যাটাগরি। ইট রিজেম্বল প্লাকোয়েড বাট থিনার অ্যান্ড উইথ হার্ডার ওয়াটার লেয়ার। বলছে এটা প্লাকোয়েডের মতো, কিন্তু তাদের মধ্যে একটু পার্থক্য হচ্ছে এদের হচ্ছে থিন এবং তাদের মধ্যে যে আবরণটা থাকে এটা হচ্ছে শক্ত থাকে। ইটস মেড অফ ম্যাটেরিয়াল নোন এস বিট্রুডেন্টিন। এদের যে ম্যাটেরিয়ালটাকে এটাকে বলা হয় বিট্রুডেন্টিন, ফাউন্ড ইন লিভিং এন্ড এক্সটিংক্ট বোল অফ ফিশ। সাধারণত কসমেট স্কেল গুলো প্রিমিটিভ ফিশের ক্ষেত্রে পাওয়া যায়। যেমন আরেকটা স্কেল আছে, এটা অনেকটা প্রিমিটিভ টাইপের, গ্যানোয়েড বলা হয়। It differs in having inorganic salt substance called গ্যানোইন। বলছে এই গ্যানোয়েড স্কেলের মধ্যে এক ধরনের ইনঅর্গানিক সল্ট সাবস্টেন্স থাকে, এটাকে এই জন্য এদেরকে নাম বলা হয় গ্যানোয়েড স্কেল। ইট ইজ ডায়মন্ড শেপ, সাধারণত এদের আকারটা হচ্ছে ডায়মন্ডের আকারের মতন। আর প্ল্যাকোয়েডটা অনেক টুথ লাইক আকার হয় আর কি। এদের হচ্ছে স্মুথ এনামেল লাইক সারফেস থাকে, সামটাইমস কল্ড রম্বয়েড স্কেল, রম্বিক স্কেল অথবা রম্বয়েড স্কেল বলা হয় এদেরকে। এছাড়াও আমরা তো কমন যে স্কেল গুলো আমরা সবসময় বেশি দেখি, অত সেটা আমাদের ফিশের ক্ষেত্রে সেটাকে বলা হয় সাইক্লয়েড স্কেল, আর এটাকে বলা হয় টিনয়েড স্কেল। সাইক্লয়েড স্কেল হুইচ ক্যারেক্টারাইজড বাই এক্সপোজড সারফেস বিং স্মুথলি রাউন্ডেড। বলছে এদের যে এক্সপোজড সারফেস থাকে এটা খুব স্মুথ থাকে এবং রাউন্ড থাকে। আর তার বিপরীত যে স্কেল, আরেকটা স্কেল থাকে যার এক্সপোজড সারফেসটা স্মুথ থাকে না, একটু হাত দিলে রাফ মনে হয়, সেটাকে বলা হয় টিনয়েড স্কেল। তো আমরা এই স্কেলের কথা বললাম, যার বাকি যে স্কেল ছাড়া ফিশ আছে এদেরকে বলা হয় স্কেললেস ফিশ অথবা নেকেড ফিশ বলা হয় আর কি। তো সেই ফিশ গুলো তোমরা জানো। তো আমরা যদি এক্সটার্নাল অ্যানাটমি পড়তেছি, আমরা মাউথ সবাই চিনি, ফিশের মাউথ যেহেতু আছে, সেই মাউথের পজিশন কিন্তু এক ফিশের ক্ষেত্রে এক এক রকম হয়। এই জিনিসগুলো তোমরা কি পড়েছো কিনা জানি না, তোমরা কি পড়েছো কোথাও যে মাউথের পজিশন অনুযায়ী বিভিন্ন ফিশকে বিভিন্ন ভাবে নামকরণ করা যায়? সে কারো থাকে একেবারে আপার জ লোয়ার জোর মাঝামাঝি যদি মাউথ থাকে এটাকে বলা হয় টার্মিনাল মাউথ, যার উপরে নিচে থাকলে তখন তাদেরকে বলা হয় সাব টার্মিনাল অথবা ইনফেরিয়র সুপিরিয়র মাউথ। তো আবার কারো কারো মাউথ আছে একটু ভিতরের দিকে ঢুকানো, সেটাকে বলা হয় রিট্রাক্টেড মাউথ। আর কারো একটু বাইরের দিকে বের করা থাকে, এদেরকে প্রোট্রাক্টেড মাউথ বলা হয়। তো মাউথে সাধারণত কি থাকে? টিথ থাকে। মাউথ অফ ফিশ equipped with teeth are used in connection with feeding. তো ফিশের অন দ্য বেসিস অফ ফিশের ফিডিং হ্যাবিট বা ফিশের ধরন, সে অনুযায়ী মাউথে বিভিন্ন ধরনের ফিট থাকে বা টিথ থাকে। তো টিথের পজিশন অনুযায়ী এদেরকে আবার নামকরণ করা যায়। যেমন কিছু কিছু ফিশগুলো প্রি-ম্যাক্সিলারি ফিট টিথ, যেমন টিথ লোকেটেড অন দ্য ফ্রন্ট মার্জিন অফ দ্য আপার জ। আবার যাদের ম্যাক্সিলারি ফিট, টুথ লোকেটেড অন দ্য সাইডস অফ আপার জ অর অন সেপারেট বোনস। আর যখন ম্যান্ডিবুলার থাকে টিথ থাকে তখন সেটা বলা হয় ম্যান্ডিবুলার টিথ, দিস আর লোকেটেড অন দ্য মার্জিন অফ দ্য লোয়ার জ। এবং বুমারাইন টিন, দিস আর লোকেটেড অন দ্য ফ্রন্ট অফ দ্য রুফ অফ দ্য বাকাল ক্যাভিটি। বাকাল ক্যাভিটির উপরের দিকে অংশে যে টিথ থাকে এটাকে বলা হয় বুমারাইন। আর ফাইরিংস এর দিকে যে টিথটা থাকে, দিস আর লোকেটেড অন দ্য থ্রোট, গলার অংশের দিকে, এটাকে বলা হয় ফারেঞ্জিয়াল টিথ। কোন কোন মাছের ক্ষেত্রে কোন টিথ থাকে, বা বিশেষ ক্যাটফিশের ক্ষেত্রে সব ধরনের টিথ থাকে। আর যেটা মানে কার্নিভোরাস ফিশের ক্ষেত্রে, আর যারা হার্বিভোরাস তাদের ক্ষেত্রে সাধারণত ফ্যারেঞ্জিয়াল টিথ থাকে, ম্যান্ডিবুলার টিথও থাকে। আর টিথের যে পয়েন্ট, সেই পয়েন্ট অনুযায়ী ওদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায় বলেছে। ইউনি কাসপিড টিথ, তারপরে কাসপিড, আর এটা হচ্ছে ট্রাই কাসপিড। যাদের পয়েন্ট একটা পয়েন্ট তাদেরকে বলা হয় ইউনি, আর যাদের দুইটা তাদেরকে তিনটা বাই, আর যাদেরকে তিনটা তাদেরকে বলা হয় ট্রাই। তো আরেক এছাড়া আরো ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে বেসড অন দ্য ফর্ম। তাদের ফর্ম কিরকম, তাদের স্ট্রাকচারটা কিরকম, দেখতে কিরকম। বিলিফর্ম টিথ সাধারণত কি বলে প্লাঙ্কটন ফিশ, তাদের ক্ষেত্রে এই ধরনের ফিশ থাকতে পারে, অথবা যারা ডেব্রিস খায় অথবা এই ধরনের, তাদের ক্ষেত্রে বিলিফর্ম টিথ থাকে। দিস আর নিউমারাস শর্ট ফাইন এন্ড পয়েন্টেড টিথ। আমরা সাধারণত টাকি মাছের ক্ষেত্রে হাত দিলে এই ধরনের টিথ পাবো মুখের ভিতরে, এদেরকে বলা হয় বিলিফর্ম টিথ। The incisor like teeth, these are sharp edges used for cutting, highly characterized for the carnivorous. একেবারে বোয়াল মাছের যে টিথ এটাকে বলা হয় ইনসিসর টিথ বলা হচ্ছে আমরা ক্যানাইন টিথ। দিস আর relatively big pointed teeth used for piercing and holding prey.
and found in piscivorous fish, যারা সাধারণত মাছ খায় তাদের ক্ষেত্রে এই ধরনের টিথ পাওয়া যায়। বল মাছের টিথের একটা পার্ট আমরা ক্যানাইন টিথ বলতে পারি, কারণ এদের একটা বড় বড় টিথ থাকে যেগুলো আসলে পয়েন্টেড এবং প্রেকে ধরে রাখতে সহায়তা করে। উদাহরণ দেওয়া হচ্ছে শার্কের ক্ষেত্রে বলা হচ্ছে মুলার টিথ, দিস আর ফ্ল্যাটেন্ড ব্রড teeth used for cutting and crushing. Benthic fishes feeding on shellfish and detritus. বিভিন্ন ধরনের রে অ্যাসোসিয়েটস যারা বেন্থিক ফিশ থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের টিথ থাকে মুলার লাইক টিথ, মুলারি ফর্ম টিথ বলে আর কি। বলছে তাদের আরো কিছু মাছের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের আসলে ওরকম ভাবে টিথ থাকে না, তবে এক ধরনের ভেস্টিজিয়াল ফর্মে থাকে। এদের এদের সাধারণত প্লান্টিভোর অথবা অমনিভোর ফিশের ক্ষেত্রে এই ধরনের হয় আর কি। তারপরে আমরা যে বিভিন্ন অ্যাপেন্ডিক্স আমরা দেখলাম যে এখন ফিশের অ্যাপেন্ডিক্স নিয়ে কথা বলতে বলা হচ্ছে, যে বিভিন্ন ধরনের অ্যাপেন্ডিক্সের আমরা কথা বলছি, ফিন, তারপরে হচ্ছে ল্যাটারাল লাইন, এই ধরনের দুই ধরনের অ্যাপেন্ডিক্স দেখা যায়, এক্সটার্নাল অ্যাপেন্ডিক্স আমরা যেটা বলতেছি আর কি। তো এই অ্যাপেন্ডিক্স ফিন গুলো কত ধরনের ফিন হয় এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে হয়তো বেশি কথা বলার দরকার নেই, যে কটাল ফিন, প্যাক্টোরাল ফিন, ডরসাল ফিন, পেলভিক ফিন, অ্যানাল ফিন। এবং এই ফিন গুলোর এক এক ফিশের ক্ষেত্রে প্যাটার্নটা এক এক রকম হয়। আমি কিছু কিছু ফিশের ক্ষেত্রে প্যাক্টোরাল ফিনটা আবার কিছু অ্যাক্সিলারি অর্গান হিসেবে কাজ করে, এবং ডরসাল ফিন অনেক সময় কাজ করে, বিশেষ করে অ্যাংলার ফিশের ক্ষেত্রে ডরসাল ফিন রূপান্তরিত হয়ে একটা এক্সটার্নাল লুপ তৈরি করে। তারপরে দেখি আমরা ল্যাটারাল লাইন। প্রত্যেক মাছেরই ল্যাটারাল লাইন রয়েছে, তো কিছু কিছু মাছের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কন্টিনিউয়াস, কিছু কিছু ফিশের ক্ষেত্রে ব্রোকেন। মূলত ল্যাটারাল লাইন কি কাজ করে তোমরা কি জানো? আসলে ল্যাটারাল লাইন একটা সেন্সরি সিস্টেম, তার নিচে একটা সেন্সরি সিস্টেম এমবেডেড থাকে, এবং এটা এক ধরনের সেন্সরি অর্গান হিসেবে কাজ করে। ইটস কনসিস্ট অফ সিরিজ অফ মার্কস এন্ড পিটস, ইউজুয়ালি ওয়ান on each scale, running along the middle of the east side of the body and also at times on the head. Some fishes have a discontinuous lateral line and anterior part often being higher on the body and more conspicuous. বিশেষ তেলাপিয়ার ক্ষেত্রে সাধারণত ব্রোকেন থাকে, উপরের দিকে ডরসাল দিকে হয়ে আবার একটু নিচের দিকে ব্যাক করে, একটু বাঁকা হয়ে। And few fishes have no lateral line. কিছু কিছু মাছের ক্ষেত্রে বলছে lateral line, যেমন clarids. These pits are connected through the special sensory organ to the nervous running to the brain. By means of this sense organ, fishes are able to detect movement, vibration, which are far beyond their range of vision. বলছে মাছ যদি অন্যদিকে তাকিয়েও থাকে, সে আশেপাশে তার কি আছে না আছে সে তার ল্যাটারাল লাইন দিয়ে সেন্সের মাধ্যমে সে নির্ণয় করতে পারে, বিভিন্ন ধরনের মুভমেন্ট অথবা ডিটেকশন মুভমেন্ট করতে পারে, অথবা অনেক সময় আমরা বলি ব্যালেন্স নির্ণয় করে এই ল্যাটারাল লাইনের মাধ্যমে। তো এই হিসেবে আমাদের খুব সংক্ষিপ্ত এবং খুব স্পিডি ক্লাস আমার মনে হয়। আমার স্টুডেন্টরা খুব আশেপাশে ঘুরপার করতেছে, তাদের সাথে মিটিং আছে একটা, তো আমি আর খুব বেশি আগাবো না। এখন বলো তোমাদের আর এটা নিয়ে এখন কথা আছে কিনা? স্যার ল্যাটারাল লাইনটা আরেকবার একটু বলবেন, শুনতে পাই নাই, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, বলছি প্রত্যেক ফিশের মানে most of the fishes have lateral line. Lateral line কি আসলে constitutes a visible feature of the extraordinary sensory system of fish. বলছে ফিশের যে সেন্সরি সিস্টেম থাকে তার বাইরের দিকের, বা তোমরা যদি বলতে পারি আমরা যে ল্যাটারাল লাইনটা কি এক ধরনের সেন্স অর্গান, তাদের সেন্সরি সিস্টেমের বাইরের ভিজিবল পার্ট। তো এটার মধ্যে কি বিভিন্ন ধরনের সিরিজ অফ ডট থাকে অথবা এক ধরনের মার্ক থাকে। এই মার্কগুলা কোথায় স্কেলের এক প্রান্ত থেকে বা হেড রিজিয়ন থেকে টেল রিজিয়ন পর্যন্ত বিস্তৃত থাকে। তবে এই ল্যাটারাল লাইনটা কারো কারো ক্ষেত্রে কন্টিনিউয়াস থাকে, কারো কারো ক্ষেত্রে ব্রোকেন থাকে, অথবা একটু বাঁকানো থাকে। উপরে অংশ শুরু হয়ে একটু নিচের দিকে চলে যায়, ডাউন পার্ট যায়, আবার সোজা চলে যায় টেল রিজিয়নে। তো মূলত এর কাজ হচ্ছে মুভমেন্ট অথবা ভাইব্রেশনকে ডিটেক্ট করে, আশেপাশে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, ভাইব্রেশন হচ্ছে কিনা সেটাকে ডিটেক্ট করে, পাশাপাশি তাদের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে।
যেটা তাদের চোখের বাইরের অথবা দৃষ্টি সীমানার বাইরে সেই ধরনের মুভমেন্টকে নিয়ন্ত্রণ অথবা কোনো কিছুর অস্তিত্বকে তারা নির্ণয় করতে সাধারণত এই সেন্সরি অর্গানটাকে ব্যবহার করে। তারপর বলো, আর কোনো কথা প্রশ্ন আছে তোমাদের? হয়তো আমি গত ক্লাসেও হ্যান্ড নোট দেইনি, আমি এই ক্লাসে মিলে দিয়ে দিব আজকে অথবা কালকে। আর আগামী কালের ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তারপরে আমার একটা ল্যাবে একটা কাজ আছে, একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে, হয়তো যদি বেশি সময় লাগে তাহলে তো ক্লাস নিতে পারবো না আর কি। ওটা কন্টিনিউয়াস কাজ করতে হবে, যদি এর আগে শেষ করতে পারি অথবা মাঝখানে সুযোগ থাকে ক্লাস নিব, না হলে হয়তো তোমাদের কালকে ক্লাসটা নাও হতে পারে আর কি। আমি জানিয়ে দিব রনিকে অথবা মুনজিয়াকে যদি ক্লাস না হয় বা ক্লাস হলেও আর কি। না হলে তো বুঝতে পারবো, যদি আমি কোনো স্কেজুল না দিই তাহলে তো হবে না আর কি। তো তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করতে যাচ্ছি আজকের ক্লাস। আর মুনজিয়া মনে হয় অ্যাটেন্ডেন্স নিয়েছিল, তো অ্যাটেন্ডেন্সটা আসলে সংখ্যা, শুধু সংখ্যা না, আসলে কে কোন ক্লাস করছে এভাবে যদি নিতে হয় তাহলে ভালো হতো আর কি। যে উদাহরণস্বরূপ আমি 20টা ক্লাস নিলাম বা 10টা ক্লাস নিলাম, তার মধ্যে রনি কটা করলো, মুনজিয়া কটা করলো, এরকম যদি একটা স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে ভালো হয় আর কি। স্যার ওটা হইলে হচ্ছে মাঝে মাঝে অনেক সময় হয় সবাই মানে বের হয়ে যায়, মানে এক টাইমে এক সময় জয়েন করে, এই জন্য প্রবলেম হয়। অথবা তুমি করতে পারো, এখন ওইরকম নিতে হইলে স্যার হচ্ছে মানে আপনাকে প্রেজেন্ট নিতে হবে মানে রোজ এইভাবে। আচ্ছা তাহলে দেখি আগামী ক্লাস থেকে কি করা যায় না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।